দেখো লাস্ট ক্লাসে আমরা লেকচার 7-এ সিমেন্টের টাইপ সম্পর্কে পড়ে আমরা একটা স্ট্রেংথের গ্রাফ দেখেছিলাম, যে 5টা টাইপের সিমেন্টের স্ট্রেংথের গ্রাফ। তো আজকে আমাদের লেকচার নাম্বার 8, আমাদের লেকচার 8, 9 এমনকি 10ও হইতে পারে। আমার ঠিক মানে বলতে পারতেছি না যে তোমাদের আমি পুরোটা শেষ করতে পারবো কিনা। লেকচার 8, 9 অর্থাৎ তুমি এতটুকু ধরে রাখো যে পরবর্তী 2টা লেকচার অথবা একটা লেকচার আমাদের এই লেকচার 8 এর কন্টিনিউশন হবে, অর্থাৎ লেকচার 8 এর কনসেপ্টগুলো আমাদের পরবর্তী ক্লাসে লাগবে। তো এই জন্য তোমরা একটু মিলায় পড়ো আর কি। অর্থাৎ পরের লেকচারটা যদি তোমরা পড়তে যাও তাহলে অবশ্যই তোমাকে আগে লেকচার 8টা দেখতে হবে। তো দেখো ব্লেন্ডেড সিমেন্ট, আজকে হচ্ছে আমরা আরেকটা টাইপের সিমেন্ট সম্পর্কে পড়বো যেটার নাম হচ্ছে ব্লেন্ডেড সিমেন্ট। তো ব্লেন্ডেড সিমেন্ট নাম শুনেই বুঝতেছো যে এখানে আমরা হচ্ছে ব্লেন্ড করব, অর্থাৎ সিমেন্টকে অন্য একটা কিছু দিয়ে ব্লেন্ড করা হবে হচ্ছে এইখানে। তো ব্লেন্ডেড সিমেন্টের আমি যদি তোমাদের সংজ্ঞাটা বলি, সেটা হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্টের সাথে, অর্ডিনারি যে পোর্টল্যান্ড সিমেন্ট আছে সেটার সাথে তুমি যদি অন্য একটা সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল মিশাও, আমি টার্মটা তোমাদের কাছে হয়তো পরিচিত, আমি ব্যাখ্যা করব। অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট যেটা হচ্ছে তোমাদের টাইপ 1, এইটার সাথে তুমি যদি সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল এটাকে মিক্স করো, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে ব্লেন্ডেড সিমেন্ট। অর্থাৎ এতটুকু বোঝা গেল যে ব্লেন্ডেড সিমেন্ট হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের সাথে অন্য কিছু একটা জিনিসের মিক্সচার। এখন সেই জিনিসটা কি, সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল। অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট আমরা সবাই চিনি, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, বাট এই জিনিসটা সম্পর্কে আমরা জানি না আসলে এটা কি। তো আজকে আমরা সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল সম্পর্কে পড়বো। তার আগে হচ্ছে আমি একটু আইডিয়া দিই। সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল হলো, নাম শুনে একটু একটু বুঝতেছো যে এরা আসলে সিমেন্টিং বিহেভিয়ার শো করবে, কিন্তু এরা সিমেন্ট না। অর্থাৎ এরা এমন কিছু একটা যারা হচ্ছে সিমেন্টের বিহেভিয়ার শো করবে, কিন্তু আসলে এরা সিমেন্ট না। তো এদের কিছু এক্সাম্পল যদি বলি, এসসিএম হচ্ছে তোমার, এরা হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট। লাইক তোমরা কি সবাই ফ্লাই অ্যাশের নাম শুনছো? জি স্যার। ফ্লাই অ্যাশের নাম কোথায় শুনছো? স্যার বিভিন্ন অ্যাড বিভিন্ন জায়গায় স্যার। বিজ্ঞপ্তিতে। আচ্ছা, অ্যাড এডে শুনছো। আচ্ছা, তাহলে ওই যে ফ্লাই অ্যাশের নাম শুনছো, এই ফ্লাই অ্যাশ হচ্ছে একটা এসসিএম। অর্থাৎ ফ্লাই অ্যাশ হচ্ছে একটা সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল, যেটাকে আসলে একটা ওয়েস্ট প্রোডাক্ট বলা হয়। ফ্লাই অ্যাশকে আসলে আমরা ফেলে দেই। এটা তোমার একটা আহ, জিনিসের উৎপাদনের সময় বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়। ফ্লাই অ্যাশটা কিভাবে তৈরি হয় আমরা একটু পরে দেখব। তো সেই জিনিসটাকে আমরা ফেলে দিচ্ছিলাম, সেই জিনিসটাকে আমরা যদি সিমেন্টের সাথে মিশাই, সে নর্মালি কোনো ধরনের সিমেন্টিং বিহেভিয়ার শো করে না, কিন্তু তুমি যদি সিমেন্টের সাথে একে মিশাও ঠিকঠাক অনুপাতে, তাহলে সে হচ্ছে এই সিমেন্টের সাথে খুব ভালোভাবে ওয়ার্ক করে সিমেন্টিং বিহেভিয়ার শো করে। অর্থাৎ সিমেন্টের যে বিহেভিয়ার, যেমন সেটা সেটিং এ তোমাকে হেল্প করবে, সেটিং বলো, স্ট্রেংথ গেইনিং বলো, আরো যাবতীয় অনেক কিছু তোমাকে হেল্প করবে। তো এসসিএম হচ্ছে ফ্লাই অ্যাশ বা ওয়েস্ট প্রোডাক্ট বলতে পারো এটাকে। এছাড়া স্ল্যাগের নাম শুনছো তোমরা? স্ল্যাগের নাম মনে হয় শুনো নাই। আরেকটা হচ্ছে সিলিকা ফিউম। তো এই 3 ধরনের এসসিএম হচ্ছে মোস্ট কমন, ফ্লাই অ্যাশ, স্ল্যাগ আর হচ্ছে সিলিকা ফিউম। এই তিনটাই হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট। এরা নর্মাল অবস্থায় একেবারে ইনার্ট অবস্থায় থাকে, তোমার কোনো ধরনের কোনো সিমেন্টিং বিহেভিয়ার শো করে না, কিন্তু যখনই তুমি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের সাথে প্রপার অনুপাতে মিশাবা, তখনই সে যদি সিমেন্টিং বিহেভিয়ার শো করে। এবং এই যে কম্বিনেশনটা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের সাথে, একেই আমরা বলতেছি ব্লেন্ডেড সিমেন্ট। তোমরা যদি আলোচনাটা বুঝে থাকো তাহলে এখন আমি স্লাইডটা কন্টিনিউ করি। Portland cement or clinker can be blended or interground with other materials to achieve certain properties. পোর্টল্যান্ড সিমেন্টের সাথে অথবা ক্লিনকারের সাথে তুমি যখন আদার ম্যাটেরিয়াল, এই আদার ম্যাটেরিয়ালটাই হচ্ছে ওই এসসিএম অথবা সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল, যেটার এক্সাম্পল হচ্ছে ফ্লাই অ্যাশ। আপাতত ফ্লাই অ্যাশ দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আমরা তিনটা পড়বো। টু অ্যাচিভ সার্টেন প্রপার্টিস, অর্থাৎ এই যে তুমি পোর্টল্যান্ড সিমেন্টের সাথে এসসিএমটাকে মিশাইলা, কেন মিশাইলা?
অবশ্যই তোমার সিমেন্ট দিয়ে তুমি যে মর্টার অথবা কনক্রিট বানাবা সেটার কিছু প্রপার্টিকে ইমপ্রুভ করার জন্য তুমি এই কাজটা করছো, আর কিচ্ছু না। অর্থাৎ তুমি এখানে পোর্টল্যান্ড সিমেন্টের সাথে যে এসসিএমটা মিশিয়ে ব্লেন্ডেড সিমেন্ট বানাইছো, এটা কেন বানাইছো? কারণ কিছু একটা প্রপার্টি অ্যাচিভ করার জন্য এটা করছো। তো সেই প্রপার্টিগুলা কি কি? আবার সবসময় যে তুমি ফ্লাই অ্যাশ বা এসসিএম গুলো অ্যাড করে যে সবসময় বেনিফিট পাবা এমন কোনো কথা নাই, তুমি এর কিছু ডিসঅ্যাডভান্টেজও দেখবা। তো আমরা পুরো জিনিসটাই দেখবো। আমাদের কাছে সংজ্ঞাটা এখনো ক্লিয়ার না, দেখো পরের ইয়াতে ক্লিয়ার হয়ে যাবে পয়েন্টে। দিজ আর কল্ড পারফরমেন্স বেসড সিমেন্ট। ব্লেন্ডেড সিমেন্টের আরেক নাম হচ্ছে পারফরমেন্স বেসড সিমেন্ট। কারণ এখানে তুমি এসসিএম এর সাথে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টকে মিশাবা, কিছু প্রপার্টি অ্যাচিভ করার জন্য মিশাবা। অর্থাৎ তোমার সামগ্রিক যেই কনক্রিটের পারফরমেন্স তুমি যদি খুব ভালো অনুপাতে মিশাতে পারো জিনিসটা মিক্স ডিজাইন করে, তাহলে সেটা মূলত তোমার কনক্রিটের কোনো একটা সার্টেন প্রপার্টিকে ইমপ্রুভ করবে। এই জন্য এদেরকে বলা হয় পারফরমেন্স বেসড সিমেন্ট। অর্থাৎ তুমি যে এখানে এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করলা, ডেফিনেটলি কোনো একটা উদ্দেশ্যে ইন্ট্রোডিউস করছো। কনক্রিট মিক্সচার্স কন্টেইনিং অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট অ্যান্ড অ্যাট লিস্ট ওয়ান এসসিএম। অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের সাথে যদি মিনিমাম একটা এসসিএম তুমি মিশাও, তাহলে তাকেই আমরা বলবো ব্লেন্ডেড সিমেন্ট। এখানে তুমি দুইটাও মিশাতে পারো, তবে সাধারণত একটাই মিশানো হয়। আর তুমি যদি বেটার কম্বিনেশনে দুইটাকে মিলিয়ে বেটার কোনো পারফরমেন্স অ্যাচিভ করতে পারো, তাহলে তুমি দুইটা এসসিএম অ্যাড করতে পারো। তো তোমরা এতটুকুই বুঝলা যে আসলে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের সাথে এসসিএম কে মিশাবো কোনো একটা সার্টেন প্রপার্টিকে ইমপ্রুভ করার জন্য, তাকে আমরা বলতেছি ব্লেন্ডেড সিমেন্ট। এবং এই ব্লেন্ডেড সিমেন্টকেই বলা হয় পারফরমেন্স বেসড সিমেন্ট। তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের সাথে এসসিএম মিশালে পাচ্ছি হলো ব্লেন্ডেড সিমেন্ট। এখন আমরা এই এসসিএমটাকে কিভাবে অ্যাড করব? আমরা কি তাকে রিপ্লেসমেন্ট আকারে অ্যাড করব নাকি অতিরিক্ত হিসেবে অ্যাড করব? মোস্ট অফ দ্য কেসে আমরা এসসিএমটাকে রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করব। যেমন আগে আমরা যখন অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ব্যবহার করতাম, তো সেই সিমেন্টে 100%ই সিমেন্ট ইউজ করতাম, কোনো কিছু আর অ্যাড করতাম না অ্যাডিশনালি। কিন্তু ব্লেন্ডেড সিমেন্টে ধরো 80% তুমি অ্যাড করবা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, আর 20% অ্যাড করবা হচ্ছে তুমি যে কোনো একটা এসসিএম, অথবা দুইটা এসসিএম হতে পারে। অর্থাৎ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট আর 100% নিলাম না, আমি এটাকে একটু কমাই নিলাম, সেটাকে আমি 20% এসসিএম দিয়ে রিপ্লেস করলাম। তো সব মিলে আমরা এতটুকু বুঝতেছি যে আমাদের ব্লেন্ডেড সিমেন্ট কিন্তু কিছুটা ইকোনমিক্যাল রেজাল্ট দিবে তোমাকে। কারণ এই অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের ব্যবহার তুমি কিছুটা কমাতে পারবা, কারণ এখানে তুমি রিপ্লেসমেন্ট হিসেবেই মোস্ট অফ দ্য কেসে এদেরকে ইউজ করতেছো। তো দেখো আমাদের 100% অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট লাগতেছে না। এখন এই অনুপাতটা যে 80 আর 20 হবে এমন কোনো কথা নাই, এটা তোমাকে এই পারফরমেন্স বেসড সিমেন্ট এটার নাম বলা হচ্ছে এবং সার্টেন প্রপার্টি অ্যাচিভ বলা হচ্ছে। অর্থাৎ তুমি যেই প্রপার্টিটা অ্যাচিভ করতে চাচ্ছ, ফর এক্সাম্পল তুমি চাচ্ছ যে তোমার কনক্রিটের লেটার স্ট্রেংথ, অর্থাৎ প্রোগ্রেসিভ যে স্ট্রেংথটা সেইটা তুমি চাচ্ছ যেন ইমপ্রুভ করে। তো প্রোগ্রেসিভ স্ট্রেংথ ইমপ্রুভ করার জন্য তোমার এই অনুপাতটা কতটুকু হবে সেটা অবশ্যই তোমাকে আগে থেকে টেস্ট করে মিক্স ডিজাইন করে রেজাল্ট বের করে দেখতে হবে। তো সেটাই আমি যাচ্ছি না, কারণ সেটা হচ্ছে আমরা পরে করব। এই যে এই মিক্সচারটা কতটুকু হবে সেটা ডিপেন্ড করতেছে তুমি কি প্রপার্টি অ্যাচিভ করতে চাচ্ছ সেটার উপরে। তুমি কি প্রপার্টি অ্যাচিভ করতে চাচ্ছ সেটার উপরে। আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম 80-20, এটা এমনও হইতে পারে যে 75-25 এমনও হতে পারে। তো এই দুইটা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ব্লেন্ডেড সিমেন্টে তোমার সিমেন্টকে রিপ্লেসমেন্ট করা হয়, তো সেটা একটা ইকোনমিক তোমাকে রেজাল্ট দিবে। এটা একটা অ্যাডভান্টেজ হইতে পারে যে সিমেন্টের কিভাবে অ্যাডভান্টেজ, কারণ সিমেন্ট তোমার হচ্ছে দাম দিয়ে কিনতে হচ্ছে। আর অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের সাথে তুমি যাকে মিশাচ্ছ এসসিএম ফর সে ফ্লাই অ্যাশ, এটা একটা ওয়েস্ট প্রোডাক্ট, এটা তুমি ফেলে দিচ্ছিলা, সেইটাকে তুমি নিয়ে সিমেন্টে ইন্ট্রোডিউস করায় সিমেন্টের মতো বিহেভিয়ার শো করাইতে পারছো। তার মানে একটা জিনিস তুমি যেটাকে ফেলে দিচ্ছিলা সেটা একটা কাজে ইউজ করতেছো, এবং সেটা তোমার কনক্রিটের প্রপার্টিকে ইমপ্রুভ করতেছে। তো এটা কিন্তু একটা ভালো জিনিস, অর্থাৎ ওয়েস্ট প্রোডাক্টকে তুমি কাজে লাগাইলা। তো
তো এটা একটা অ্যাডভান্টেজ। আরো অনেক অ্যাডভান্টেজ আছে যেটা আসলে এই মুহূর্তে এই এতটুকু আলোচনায় তোমরা বুঝতে পারবে না। জাস্ট এতটুকুই বুঝলাম আমরা যে এই দুইটার কম্বিনেশন হবে এবং এখানে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টকে আমরা রিপ্লেস করব সার্টেন অ্যামাউন্টে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমরা ইনিশিয়াল সেটিং টাইম বাড়ানোর জন্য যে আপনার জিপসামটা ইউজ করতাম, তাহলে কি এটাও এসপিএম হিসেবে কাউন্ট হবে? না না না, জিপসাম তো আমরা ম্যানুফ্যাকচারিং এর সময় অ্যাড করতাম। জিপসাম হলো পুরাই আলাদা, ওইটা ওইটার সাথে কোনো সম্পর্ক নাই, মানে ওইটা এসসিএম না, ওইটা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের একটা উপাদানই বলতে পারো। কিন্তু এসসিএম হচ্ছে সম্পূর্ণ আলাদা, সিমেন্টের মতো পুরা। এটাকে তুমি সিমেন্টের সাথে ইন্ট্রোডিউস করলে ওটা হয়ে যাবে ব্লেন্ডেড সিমেন্ট। আর মানে ইনগ্রেডিয়েন্ট বেশ কয়েকটা মিক্সচার থাকবে স্যার, জাস্ট সিঙ্গেল একটা ইনগ্রেডিয়েন্ট না? হ্যাঁ হ্যাঁ, আর এসসিএম এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, জিপসাম কেন এসসিএম না, কারণ জিপসাম তো একটা নিজে একটা কেমিক্যাল, তার রিঅ্যাকটিভ প্রপার্টি আছে। আর তুমি যদি ইয়ার কথা বলো, ফ্লাই অ্যাশ, এটা পুরাই ইনার্ট, মানে একদম ইনিশিয়াল অবস্থায় পাউডার অবস্থায় সে ইনার্ট অবস্থায় থাকে, অর্থাৎ তার কোনো মানে কোনোভাবে ওয়ার্ক করে না। তাকে প্রপারলি ওয়ার্ক করানোর জন্য কি কি করা লাগে সেটা আমরা একটু পরে দেখব, সে কখন থেকে অ্যাক্টিভ হবে। তো সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল হিসেবে সাধারণত এই ফ্লাই অ্যাশের নাম শুনবা, স্ল্যাগের নাম শুনবা, সিলিকা ফিউমের নাম শুনবা। এই তিনটা আমরা ডিটেইলস পড়বো, যে ফ্লাই অ্যাশ আমরা কিভাবে, তার সুবিধাগুলো কি কি হতে পারে। আজকে আমরা ফ্লাই অ্যাশটা নিয়ে বেশি কথা বলবো, আমরা নেক্সট ক্লাসে স্ল্যাগ এবং সিলিকা ফিল্ম পড়বো। ফ্লাই অ্যাশটা আমরা কোথা থেকে পাই, ফ্লাই অ্যাশ অ্যাড করলে তোমার কনক্রিটে সিমেন্টে কি কি বিহেভিয়ার চেঞ্জ আসতে পারে, এই জিনিসগুলো দেখবো। এছাড়াও এই তিনটা ছাড়াও তোমরা অনেকে ইউআই ইউজ করে থাকে, রাইস হাস্ক যেটার নাম, মানে ধানকে গুঁড়া করলে যেটা পাওয়া যায়, ওই রাইস হাস্কও কিন্তু ইউজ করা হয় তোমার এসসিএম হিসেবে। তো সোজা কথা, আমরা এগুলো প্রত্যেকটা ওয়েস্ট প্রোডাক্টস, ফ্লাই অ্যাশ, স্ল্যাগ এবং সিলিকা ফিল্ম, এবং তারা ইনিশিয়াল অবস্থায় ইনার্ট অবস্থায় থাকে, অর্থাৎ তারা কারোর সাথে কোনো ধরনের রিঅ্যাকশন করে না, জাস্ট একটা ওয়েস্ট প্রোডাক্ট। এবং প্রতি বছর তোমার মিলিয়ন মিলিয়ন টন ফ্লাই অ্যাশকে জাস্ট ফেলে রাখা হয় ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে। তো সেই ফ্লাই অ্যাশটাকে তুমি ইন্ট্রোডিউস করলে তুমি হয়তো বেটার কিছু পেতে পারো, যেটা একটু পরে দেখতেছি। আচ্ছা, এটা বলে ফেলছি যে দে মে বি ইউজড ইন অ্যাডিশন টু অর অ্যাজ এ পার্শিয়াল রিপ্লেসমেন্ট অফ পোর্টল্যান্ড সিমেন্ট অর ব্লেন্ডেড সিমেন্ট ইন কংক্রিট টু মেক দ্য কংক্রিট মিক্সচার মোর ইকোনমিক্যাল, রিডিউস পারমিয়েবিলিটি, এনহ্যান্স ডিউরেবিলিটি অর ইনফ্লুয়েন্স আদার কংক্রিট প্রপার্টিস। এখানে কিছু সুবিধা সম্পর্কে বলা হলো। এর ভিতরে ইকোনমিক যে রেজাল্ট দিবে, আমরা যে এসসিএম দিয়ে সিমেন্টকে রিপ্লেস করতেছি, এর ভিতরে একটা ইকোনমিক রেজাল্ট পাবা, এটা তো আমরা সবাই জানি, সিমেন্টকে যেহেতু রিপ্লেস করে। এখন এই পয়েন্টটা একটু বলো তো, রিডিউস পারমিয়েবিলিটি, পারমিয়েবিলিটি মানে কি? যোগ্যতা স্যার। ভেদনযোগ্যতা, কিসের ভেদনযোগ্যতা? স্যার পানির। পানির ভেদনযোগ্যতা, অর্থাৎ পানি, পারমিয়েবিলিটি টার্মটা হচ্ছে সয়েলের সাথে রিলেটেড। এইটা তোমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়বা 3-1 সেমিস্টারে। তো এখন একটু বলে ফেলি, কনক্রিটের মধ্যে যে পোর স্পেস গুলো আছে সেটার মধ্য দিয়ে পানি যাওয়ার যে অ্যাবিলিটি, সেটাই হচ্ছে পারমিয়েবিলিটি। এখন পারমিয়েবিলিটি বেশি হইলে ভালো হবে নাকি কম হইলে ভালো হবে আমাদের কনক্রিটের জন্য? কম হলে। কম হইলে ভালো হবে, স্বাভাবিক। তাহলে এখন আমরা যদি এই ফ্লাই অ্যাশ ইন্ট্রোডিউস করি অথবা এসসিএম ইন্ট্রোডিউস করি, তাহলে সুবিধা হচ্ছে আমাদের এই পারমিয়েবিলিটিটা কমে যাবে। কিভাবে কমে যাবে এটা যদি একটু সংক্ষেপে তোমাদের এখন বললে বুঝবা না, পরের স্লাইডে বললেই ভালো হতো, তাও একটু বলি। এইখানে তোমার এসসিএম হিসেবে আমি জাস্ট এখন ফ্লাই অ্যাশের এক্সাম্পলই দিচ্ছি, বাকিগুলোর প্রপার্টিটাও তোমরা নেক্সট ক্লাসে জেনে যাবা। ফ্লাই অ্যাশের সাইজ আর সিমেন্টের সাইজ দুইটার মধ্যে পার্থক্য আছে। ফ্লাই অ্যাশ হচ্ছে স্ফেরিক্যাল শেপের হয় এবং ফ্লাই অ্যাশ হচ্ছে সিমেন্টের থেকেও ফাইন হয়, অথবা অনেক সময় সিমেন্টের সাইজের সমান হয়। তো সিমেন্টের থেকেও যেহেতু সে ফাইন, তুমি যদি এসসিএম অ্যাড করো, তাহলে এই অতিরিক্ত ফাইন হওয়ার কারণে রিঅ্যাকশনের পরে যে সিএসএইচ জেলটা তৈরি হবে, এগুলা আগে যতটুকু তৈরি হইতো তার থেকে বেশি তৈরি হবে, যেহেতু এটা বেশি ফাইন। অতিরিক্ত সিএসএইচ জেল তৈরি হওয়ার কারণে পোর স্পেস আর বেশি একটা পাওয়া যায় না। তো পোর স্পেস থেকে পানি তোমার পাস করা বা পানি যাওয়ার জন্য যে রাস্তাটা, সেটা কাইন্ড অফ বন্ধ হয়ে যায়। তো এই জন্য এটা হচ্ছে পারমিয়েবিলিটি বন্ধ হয়ে যায় আর কি। ব্লেন্ডেড সিমেন্টের একটা বৈশিষ্ট্য পারমিয়েবিলিটিকে কমিয়ে দেয়। আর ব্লেন্ডেড সিমেন্টের একটা সবগুলোর ক্ষেত্রে কমন বৈশিষ্ট্য পাবা, সেটা হচ্ছে ডিউরেবিলিটি বাড়াবে। অর্থাৎ তোমার কনক্রিটের
অতিরিক্ত ডিউরেবল হবে, তবে সমস্যা হচ্ছে আর্লি স্ট্রেংথ কম হবে। তুমি যদি কোনো এসসিএম ইউজ করে ব্লেন্ডেড সিমেন্ট বানায় কনক্রিট বানাও, সেটা ডিউরেবিলিটির দিক থেকে অনেক ভালো হবে। তোমাদের রোমান সিমেন্টের কথা মনে আছে? রোমান সিমেন্টের কথা বলা হয়েছিল যে রোমান সিমেন্ট অতিরিক্ত ডিউরেবল হয়। এটার রিজন ছিল কি, ভলকানিক অ্যাশ ইউজ করছিলাম আমরা। তো ওই ভলকানিক অ্যাশই ধরো এখানে হচ্ছে ফ্লাই অ্যাশ। তো রোমান সিমেন্টের একটা অসুবিধা ছিল যে সেটার আর্লি স্ট্রেংথ গেইনিং রেট খুবই স্লো, বা স্ট্রেংথ গেইন করে খুব আস্তে আস্তে, কিন্তু ফাইনাল প্রোডাক্টটা খুব ভালো হয়। তোমরা ওইটার সাথে মিলাই এটা বলতে পারো যে তুমি যদি ফ্লাই অ্যাশ অ্যাড করো, তুমি ডিউরেবিলিটি অনেক বেশি পাবা, বাট পারমিয়েবিলিটিও কম পাবা, ইকোনমিক রেজাল্ট পাবা। বাট এই ব্লেন্ডেড সিমেন্টের মূল সমস্যা হচ্ছে তোমার এখানে আর্লি স্ট্রেংথ অনেক কমে যাবে, এটাই হচ্ছে মূল সমস্যা। আরো কিছু সমস্যা আমরা পড়বো, আরো কিছু সুবিধা আছে, বাট এই মুহূর্তে এই প্রথম স্লাইড দেখে আমরা এতটুকুই বুঝলাম। তার মানে আমরা মোটামুটি সুবিধা অসুবিধা দুইটা নিয়ে আলোচনা করব। আমাদের যখন যেই প্রপার্টিটা লাগবে, আমরা যদি মনে করি যে আমাদের এই ধরনের প্রপার্টি লাগবে এবং সেটা অ্যাচিভ করা দরকার, তখন আমরা এই ধরনের সিমেন্ট ইন্ট্রোডিউস করব, তা না হলে আমরা করব না। আচ্ছা দেখো পরের স্লাইডে যাই। এখন আসো সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল কাকে বলে সেটার কিছু সংজ্ঞা এখানে লেখা আছে। তার আগে একটা টার্ম আছে, সেটা হচ্ছে পোজোল্যান। আমি এখন যে বললাম যে এসসিএম গুলো যে তোমার অতিরিক্ত পরিমাণে ডিউরেবল হয়, সেটার কারণটা একটু আলোচনা করব এই স্লাইডে। তো একটা টার্ম আছে পোজোল্যান, এই পোজোল্যান কাকে বলে সেটা একটু দেখো। A pozzolan is defined as a siliceous and aluminous material which in itself possesses little or no cementitious value, but which will in finely divided form and in the presence of moisture chemically react with calcium hydroxide at ordinary temperature to form compounds possessing cementitious properties. আচ্ছা, পোজোল্যান হচ্ছে সিলিশাস অর্থাৎ সিলিকা এবং অ্যালুমিনার সমন্বয়ে গঠিত ম্যাটেরিয়াল, যেগুলো তোমার ইনিশিয়াল অবস্থায় তাদের কোনো সিমেন্টিং বিহেভিয়ার শো করে না। অর্থাৎ তারা ইনিশিয়াল অবস্থায় পাউডার অবস্থায় থাকে, কিন্তু কোনো সিমেন্টিং বিহেভিয়ার শো করে না। কিন্তু তারা যখন পানি এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্স পাবে, তখন এই পোজোল্যান ময়েশ্চার এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিক্স হয়ে সিমেন্টিং বিহেভিয়ার শো করতে পারে। তো এই যে তোমার পোজোল্যানটা যখন ময়েশ্চার এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিক্স হয়ে যদি সিমেন্টিশিয়াস প্রপার্টি শো করে, তাদেরকেই আমরা বলবো হচ্ছে পোজোল্যান। তাহলে পোজোল্যান গুলো নর্মাল অবস্থায় থাকতেছে ফাইনলি ডিভাইডেড ফর্মে, এবং তাদের কোনো সিমেন্টিং ভ্যালু নাই, অর্থাৎ তারা কোনো সিমেন্টিশিয়াস বিহেভিয়ার শো করে না, কোনো বাইন্ডিং প্রপার্টি শো করে না, কোনো সেটিং প্রপার্টি শো করে না, তারা জাস্ট একটা পাউডার। কিন্তু যখনই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ওয়াটারের প্রেজেন্স পাবে, তখনই সে সিমেন্টিং বিহেভিয়ার শো করবে আস্তে আস্তে। এই যে সিমেন্টিং বিহেভিয়ার শো করতেছে, এই যদি সিমেন্টিং বিহেভিয়ার শো করে, তাহলে সেটাকেই তুমি বলতে পারো পোজোল্যান। তার মানে একটা ইনার্ট জিনিস, সেটা পরবর্তীতে অ্যাক্টিভ হচ্ছে। তো এখানে কিছু রিয়াকশন হবে, পোজোল্যানিক রিয়াকশন। আমরা যখনই এসসিএম অ্যাড করব, তখনই অ্যাডিশনালি হাইড্রেশন রিয়াকশন সম্পর্কে আমরা সবাই জানি, সিমেন্টের সাথে পানির রিয়াকশন। নর্মাল সিমেন্টে শুধুমাত্র হাইড্রেশন রিয়াকশনটা হবে, কিন্তু যখনই তুমি এসসিএম ইন্ট্রোডিউস করবা, যতটুকু অ্যামাউন্ট ইউজ করো না কেন, এসসিএম ইন্ট্রোডিউস করলেই সেখানে পোজোল্যানিক রিয়াকশনও হবে, হাইড্রেশন রিয়াকশনও হবে, পোজোল্যানিক রিয়াকশনও হবে। তো পোজোল্যানিক রিয়াকশনটা একটু দেখি। হাইড্রেশন রিয়াকশন, এটা তো আমরা সবাই জানি, সিমেন্টের সাথে পানির বিক্রি হবে, ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট অথবা সিএসএইচ জেল তৈরি হবে। এই সিএসএইচ জেল যত তৈরি হবে, তোমার সিমেন্টের স্ট্রেংথ তত বেশি হবে, অর্থাৎ স্ট্রেংথ প্রপার্টি তত ইমপ্রুভ করবে। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও তৈরি হয়, এবং এই রিয়াকশনটা খুবই ফাস্ট। তোমরা জানো যে প্রথম দিনে পানি দেওয়ার সাথে সাথেই রিয়াকশন শুরু হয়ে মোটামুটি আমাদের 7 দিনের মধ্যেই আমরা মোটামুটি 70% স্ট্রেংথ পেয়ে যাই। 14 দিনের মধ্যে আমাদের 90% স্ট্রেংথ চলে আসে, আর 28 দিনের মধ্যে আমরা মোটামুটি ধরি ওটাই অপটিমাম। আর পোজোল্যানিক রিয়াকশন, আমরা যদি কোনো এসসিএম অ্যাড না করি, তাহলে কিন্তু এই রিয়াকশনটা হবে না। তুমি যদি এসসিএম অ্যাড করো, তাহলে এই এসসিএমটা দেখো, এই এখানে এই সংজ্ঞাতে যেটা বলছিল যে এই পোজোল্যানটা, একটু খেয়াল করো, হাইড্রেশন রিয়াকশনটা তো হবে, সেখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে।
এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ওয়াটারের প্রেজেন্সে এই পোজোল্যান্ডটা অ্যাক্টিভ হবে। এই পোজোল্যান্ডটা কিন্তু এতক্ষণ অ্যাক্টিভ ছিল না, সে আস্তে আস্তে অ্যাক্টিভ হবে এবং এই জিনিসগুলোর সাথে যখন রিয়াকশন করা শুরু করবে তখন সে ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট এইটা তৈরি করবে। একটু খেয়াল করো, তুমি আগে সিএসএইচ জেল তৈরি করতেছো হাইড্রেশন রিয়াকশন দিয়ে, আর তুমি যখন ব্লেন্ডেড সিমেন্ট ইউজ করতেছো, অর্থাৎ তুমি সিমেন্ট, তোমার যে সিমেন্টটা আছে সেটা তো অবশ্যই হাইড্রেশন রিয়াকশন কমপ্লিট করবে, এর পাশাপাশি তুমি যেহেতু একটা এসসিএম অ্যাড করছো, সেই এসসিএমটা পোজোল্যানিক রিয়াকশন শো করবে। তো পোজোল্যানিক রিয়াকশন শো করে অতিরিক্ত পরিমাণে সিএসএইচ জেল তৈরি করতে পারবে তোমার সিমেন্টটা। অর্থাৎ আগে যতটুকু সিএসএইচ জেল তৈরি হইতো, পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই রিয়াকশনটা যেহেতু স্লো, এই রিয়াকশনটা তোমার দেখা গেছে 90 দিন, 120 দিন, 250 দিন, অনেক দিন পর্যন্ত কন্টিনিউ করবে। তো দিন যত যেতে থাকবে তোমার সিএসএইচ জেল তত উৎপন্ন হতে থাকবে, তোমার সিমেন্টের স্ট্রেন নেওয়ার ক্যাপাবিলিটি তত বাড়তে থাকবে। এই জন্য আমরা বলতেছিলাম যে এসসিএম যদি তুমি অ্যাড করো, অর্থাৎ ব্লেন্ডেড সিমেন্টের ডিউরেবিলিটি বেশি, অর্থাৎ সে অনেকটা রোমান সিমেন্টের মতো ব্যবহার শো করবে। কেন শো করবে? কারণ এই পোজোল্যানিক রিয়াকশনটা তো অনেক স্লো। তুমি অতিরিক্ত সিএসএইচ জেল পাবা, কিন্তু সেটা কখন পাবা? সেটা অনেক পরে পাবা। এই রিয়াকশনটা অ্যাক্টিভেট হতে, এই রিয়াকশনটা সম্পূর্ণ হতে তোমার অনেক সময় লাগে, এবং এটা কমপ্লিটলি ডিপেন্ড করতেছে তোমার এসসিএম কোয়ালিটির উপরে এবং সিমেন্টের সাথে কম্বিনেশনের উপরে। এই জন্য মিক্স ডিজাইনটা খুব জরুরি হয়ে ওঠে আর কি এই সকল ক্ষেত্রে। তার মানে কেন আমাদের ব্লেন্ডেড সিমেন্ট ডিউরেবল, আমি কি বুঝাইতে পারছি? কারণ তোমার নর্মাল সিমেন্টে এতটুকু সিএসএইচ জেল তৈরি হয়ে শেষ, এই জন্য নর্মাল সিমেন্টের আর্লি স্ট্রেন্থ বেশি হচ্ছে, কিন্তু তোমার লেটার স্ট্রেন্থ ওইভাবে বাড়তেছে না, কারণ সিএসএইচ জেল যতটুকু তৈরি হওয়ার প্রথম দিকে তৈরি হয়ে যায়, এরপরে এটা যা তৈরি হয় সেটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টে তোমার সিমেন্টের স্ট্রেন্থকে বাড়াইতে পারে না। আর তুমি যখন একটা এসসিএম অ্যাড করতেছো অ্যাডিশনালি, হয়তোবা হাইড্রেশন রিয়াকশনটা এখানে সিএসএইচ জেলটা কিছুটা কম উৎপন্ন হয় প্রথম দিকে। কারণ কি? কারণ তুমি সিমেন্টকে সরাইছো, সিমেন্টকে রিপ্লেস করছো বলে আর্লি স্ট্রেন্থ কিছুটা ফল করবে, কিন্তু এই পোজোল্যান অর্থাৎ যে এসসিএম অ্যাড করতেছো সেটা এই দুটার সাথে আস্তে আস্তে রিয়াকশন করে এই সিএসএইচ জেল তৈরি করতে থাকে, এবং একটা সময় দেখা যায় সেটা নর্মাল অবস্থার চাইতে বেশি স্ট্রেন নিতে পারে। অর্থাৎ এই সিএসএইচ জেলটা আস্তে 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 উৎপন্ন হওয়ার কারণেই ডিউরেবিলিটি বাড়তে থাকে, এবং এই সিএসএইচ জেল উৎপন্ন হওয়ার কারণেই পোর স্পেস ফিল আপ হতে থাকে, এবং তোমার ইয়াটাও কম হতে থাকে, কি বলে, পারমিয়াবিলিটিও কমে যায়। তো এই হচ্ছে মূল মেকানিজম আমাদের এসসিএম এর। এই দুইটা রিয়াকশন সম্পন্ন হবে আমরা আমাদের ব্লেন্ডেড সিমেন্টে। আর তুমি যদি কোনো এসসিএম অ্যাড না করো তাহলে শুধুমাত্র উপরের রিয়াকশনটা হবে। এখন আসো সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল, এটার সংজ্ঞাটা একটু দেখো। এ ম্যাটেরিয়াল দ্যাট ইজ ইউজড ইন কম্বিনেশন উইথ পোর্টল্যান্ড সিমেন্ট contributes to the properties of hardened concrete through hydraulic or pozzolanic action. একটা এসসিএম বলতে আমরা কি বুঝি? আমরা অবশ্যই এসসিএম কে পোর্টল্যান্ড সিমেন্টের কম্বিনেশনে ইউজ করব। তুমি কখনোই একটা ফ্লাই অ্যাশ 100% ব্যবহার করে তুমি সিমেন্টিং বিহেভিয়ার পাবা না, এটাই স্বাভাবিক, কারণ হাইড্রেশন রিয়াকশন না হলে তো তুমি আর্লি স্ট্রেন্থই পাবা না। আর লেটার স্ট্রেন্থ পেয়ে তুমি কি করবা? বা সেই সিমেন্টের সাথে কম্বিনেশন করে তোমাকে জিনিসটা বানাতে হবে, এবং সিমেন্টের পরিমাণটাই বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি যেরকম এক্সাম্পল দিলাম 80-20 হতে পারে, 75-25 হতে পারে, অর্থাৎ সার্টেন অ্যামাউন্টে তুমি সিমেন্টকে রিপ্লেস করতেছো এই এসসিএম দিয়ে। তো এসসিএমটা কাকে বলে? যে তুমি যদি এটাকে সিমেন্টের সাথে ইন্ট্রোডিউস করো, এবং সেই ইন্ট্রোডিউস করার ফলে তোমার যে কনক্রিটটা, হার্ডেন কনক্রিটের বিহেভিয়ার বা প্রপার্টিজে যদি তুমি ইমপ্রুভ করতে পারো হাইড্রোলিক আর পোজোল্যানিক অ্যাক্টিভিটির মাধ্যমে, অর্থাৎ এই দুইটা অ্যাক্টিভিটির মাধ্যমে অতিরিক্ত সিএসএইচ জেল তৈরি করে তুমি সিমেন্টের ডিউরেবিলিটি বৃদ্ধি করতেছো, কস্ট কমিয়ে দিচ্ছ, তুমি পারমিয়াবিলিটি কমিয়ে দিচ্ছ, এই যে হার্ডেন কনক্রিটের যে প্রপার্টি সেগুলোকে যে তুমি ইমপ্রুভ করতেছো এই পোজোল্যানিক অ্যাকশন এবং হাইড্রোলিক অ্যাকশনের মাধ্যমে সিমেন্টের সাথে কম্বিনেশন হয়ে, এটাকেই আমরা বলতেছি সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল। অর্থাৎ সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল হলো এক ধরনের পোজোল্যান যারা হাইড্রোলিক অ্যাকশন এবং পোজোল্যানিক অ্যাকশনের মাধ্যমে
পোর্টল্যান্ড সিমেন্টের সাথে কম্বিনেশন হয়ে কনক্রিটের প্রপার্টিকে ইমপ্রুভ করতেছে, তাকেই আমরা বলবো সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল। তোমরা যদি এগুলো না বুঝে আন্দাজে মুখস্থ করতে থাকো তাহলে দেখো এগুলা ভাষা কিন্তু কঠিন আছে এবং তুমি মনেও রাখতে পারবা না। আর তোমাদের ভার্সিটি খুলে দিবে কিনা এটাও তো বুঝতেছি না, কি মনে হয় খুলবে টুলবে নাকি? তোমরা কি চাচ্ছ আসলে? স্যার না খুললে ভালো হয় স্যার। না খুললে ভালো হয়? জি স্যার। আয় হায়, খুলে দিলে ভালো হয়, অনলাইনে কষ্ট হচ্ছে। অনলাইনে কষ্ট হচ্ছে, আচ্ছা হ্যাঁ ঠিকই বলছো। কারণ আচ্ছা তোমরাই না বলতেছিলা যে অনলাইনে ক্লাস কেমনে হবে, কেমনে সম্ভব, অনলাইনে কিছু বোঝা যায় না। স্যার মানে দিন শেষে তো স্যার রেজাল্টটা স্যার ভ্যারি করে স্যার ভার্সিটি। রেজাল্টটাই ভ্যারি করে, আচ্ছা তার মানে এই কাহিনী। আচ্ছা স্যার বিশেষ করে আমরা স্যার ল্যাব রিপোর্টটা নিয়ে বেশি ঝামেলায় পড়ছি স্যার। যেমন স্যার ল্যাব রিপোর্টে স্যার আমাদের তো যখন এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করা হতো সামনে পার্সোনালি, হ্যাঁ, তখন তো স্যার আমাদেরকে একটু ভালো মতো ক্লিয়ারলি বুঝাই দেওয়া হতো। এখন তো হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ একটু গ্রাফগুলো নিয়ে আমরা ঝামেলায় পড়ছি। স্যার গ্রাফ প্লাস হাইট আর উইডথ নিয়ে স্যার মানে বলতে প্রচুর দাঁড়া, ঝামেলায় দাঁড়া, পড়ি দাঁড়া। স্যার প্রত্যেকটা ক্লাসে। আচ্ছা আচ্ছা না টিচাররা স্যার স্যার, এক্সেলে কোনটা দেখায় দেয়, height কিন্তু ধরবো, স্যার কোনটা ওটা depth? এটা আসলে মানে দুইটাই সুবিধা অসুবিধা আছে, ঠিক আছে? তোমরা যেটা বলতেছো আমি একমত যে অনেক কিছু দেখানো সম্ভব হয় না, বা অনেক সময় তোমরা বুঝতেই পারো না যে কিভাবে কি হচ্ছে, এটা আসলে অসুবিধা। আর সুবিধা আছে অল্প কিছু, এটাও আমি স্বীকার করি, এটা অস্বীকার করার কিছু নাই। তো যাই স্যার হোক ওই এখন সুবিধার থেকে স্যার অসুবিধায় আমরা বেশি পড়ছি স্যার। আমাদের হ্যাঁ ল্যাব ওইটাই, রিপোর্টটা নিয়ে কিন্তু স্যার আমি উইকেন্ডে বেশি টাইম চলে যায়। একটা কথা স্যার বলি আরেকটা সেটা স্যার হলো সুবিধা আছে স্যার, সুবিধা হচ্ছে কি স্যার যে হ্যাঁ আপনি ক্লাসগুলো দিচ্ছেন এগুলো রেকর্ড থাকতেছে এবং আমি হ্যাঁ ভিডিও হ্যাঁ দেখে একটু ভালোভাবে লেকচারগুলো তুলে নিতে পারতেছি। এইটা হচ্ছে তোমাদের যখন অফলাইনে আবার শুরু হবে তখন তোমরা আবার কান্নাকাটি করবা যে কেন এগুলো আসতেছে না। হ্যাঁ মানে এটার মানে যখন যেটা থাকে না সেটার অনুভব করা যায় আর কি। যাই হোক খুলে যাক, কারণ আর কত এইভাবে তোমাদের পরীক্ষাটাও নেওয়া দরকার, বা সবকিছু অ্যাসেসমেন্টও প্রপারলি হয় না অনলাইনে, মানে কিভাবে কি হচ্ছে সেটা আসলে টাফ হয়ে যায়, সব মিলে আমাদের জন্য টাফ হয়ে যায়। তো খুললে ভালো হবে, তো যখনই খুলবে তখন আবার তোমরা আফসোস করবা, এতটুকু আমি বলে রাখলাম, মিলাই দেখো কথাটা। যাই হোক আচ্ছা তোমাদের সাথে ক্লাস মনে হয় 11:20 পর্যন্ত। আচ্ছা 11:05 বাজে, তো আমরা আশা করি শেষ করতে পারবো। টিপিক্যাল এক্সাম্পল অফ এসসিএম, এসসিএম এর কিছু এক্সাম্পল দেখো, আমি অলরেডি বলে ফেলছি। ফ্লাই অ্যাশ, ফ্লাই অ্যাশের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ক্লাস সি, একটা হচ্ছে ক্লাস এফ। এই দুইটা টাইপ আজকে আমরা পড়বো। আর একটা হচ্ছে গ্রাউন্ড গ্রানুলেটেড ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আর একটা হচ্ছে সিলিকা ফিল্ম, অর্থাৎ এই যে তুমি এসসিএম এই পোর্টল্যান্ড সিমেন্টের সাথে মিশিয়ে যে ব্লেন্ডেড সিমেন্ট বানাবা, সাধারণত এই তিনটা ইউজ করা হয়। এই তিনটার মধ্যে ফ্লাই অ্যাশটা সব থেকে বেশি ইউজ করা হয়, এটা হচ্ছে কমন অ্যাভেলেবেল আর কি, ইজিলি অ্যাভেলেবেল এই জন্য। তো প্রত্যেকের চেহারা মোটামুটি দেখো সবগুলো হচ্ছে তোমার পাউডারের মতো, এবং সিমেন্টের যে পার্টিকেলস শেপ সেটার সাথে কম্বিনেশন করার মতো সাইজ এদের। তো তুমি এমন একটা জিনিস নিয়ে আসলা যেটা সিমেন্টের সাথে ভালো কম্বিনেশন হয় না, তাহলে কিন্তু তুমি প্রপার ভালো রেজাল্টের যে ব্লেন্ডেড সিমেন্ট সেটা তুমি পাবা না, এটা হচ্ছে সমস্যা। তো এখন আসো, ফ্লাই অ্যাশ কি তোমরা দেখছো? এই দুইটা তো নামই শুনো নাই, ফ্লাই অ্যাশের নাম শুনছো, বাট ফ্লাই অ্যাশ মনে হয় দেখো নাই কেউ। এটাও অনেকটা সিমেন্টের মতো দেখতে, বাট ফ্লাই অ্যাশটা একটু অ্যাশ কালারের বেশি। সিমেন্টটা যেরকম যেই কালারের হয়, ফ্লাই অ্যাশটা তার থেকে একটু অ্যাশ কালারের হয়, বাট তুমি দেখে অনেক সময় পার্থক্য করতে পারবা না যারা তোমরা সিমেন্ট ওইভাবে দেখো নাই যে কোনটা সিমেন্ট আর কোনটা ফ্লাই অ্যাশ। তার মানে এদের চেহারা হচ্ছে প্রত্যেকটা গুঁড়া গুঁড়া পাউডারের মতো এবং দেখতে অনেকটা সিমেন্টের মতো। তো এখন আসো ফ্লাই অ্যাশ সম্পর্কে আমরা পড়ি। যে আমাদের ফ্লাই অ্যাশটা দুইটা টাইপ হয়ে থাকে, একটা হচ্ছে ক্লাস সি ফ্লাই অ্যাশ, একটা ক্লাস এফ ফ্লাই অ্যাশ। প্রথমে আমরা জানবো যে ফ্লাই অ্যাশটা কোথায় উৎপন্ন হয়, অর্থাৎ ফ্লাই অ্যাশটা ফ্ল্যাশ কি শুধু আগ্নেয়গিরি থেকে? বুঝি নাই। ফ্ল্যাশটা কি ওই যে আগ্নেয়গিরি যে সাইডটা? হ্যাঁ দেখো এই যে যখন হচ্ছে তুমি কয়লাকে পোড়াবা, হ্যাঁ এই দেখো ইলেকট্রিক পাওয়ার জেনারেটিং স্টেশনে তুমি যখন হাই টেম্পারেচারে কয়লাকে পোড়াবা তখন হচ্ছে ছাই হিসেবে উৎপন্ন হবে ফ্লাই অ্যাশ। এটা হচ্ছে সোর্স। ইলেকট্রিক পাওয়ার জেনারেটিং স্টেশনে কোলকে যখন হাই টেম্পারেচারে পোড়াবা তখন ফাইন রেসিডিউ হিসেবে তোমার এটা উৎপন্ন হবে। এই জিনিসটাকেই আমরা কি করতাম যে আগে কোথাও ডাম্প করে দিতাম ওয়েস্ট ম্যাটেরিয়াল হিসেবে। এখন এই ওয়েস্ট ম্যাটেরিয়ালটাকে, এইটা পুরাটা ইনার্ট অবস্থায় আছে,
এটার কোনো ধরনের কোনো বাইন্ডিং প্রপার্টি শো করবে এটা কেউ জানেও না, মানে আগে কেউ জানতো না। তো এটা হচ্ছে তোমার মানে খুবই কমন, মানে কি বলে ডিউরেবিলিটি বৃদ্ধি করার জন্য তোমার ফ্লাই অ্যাশ বা এসসিএম এর ব্যবহার এখন বেড়ে গেছে, প্রচুর ব্যবহার করা হচ্ছে। এবং বলতে পারো যে তুমি যখনই তোমার ডিউরেবিলিটি কনসার্ন হবে, লাইক তুমি রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে বা পেভমেন্ট কনস্ট্রাকশনের ক্ষেত্রে, তখন এটার ইউজ হচ্ছে বেশি হয়। কিন্তু এর কিছু অসুবিধাও আছে যেটা আমরা একটু পরে দেখবো। আর প্রপারলি যদি মিক্সটা যদি প্রপারলি না হয় তাহলে সুবিধার থেকে অসুবিধাটাই বেশি ফেস করবো আমরা। ইট ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড এসসিএম। কেন? কারণ এটা হচ্ছে সব থেকে বেশি অ্যাভেলেবেল। তুমি মোটামুটি ফ্রিতেই আমাদের ল্যাবে আছে দেখবা, বা ল্যাব থেকে যেখান থেকে নিয়ে আসে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে ফ্রিতেই আনা যায় আর কি। টাইপস অফ ফ্লাই অ্যাশ, এটা তোমার ক্লাস এ ফ্লাই অ্যাশ নামে একটা আছে, আর একটা হচ্ছে ক্লাস সি ফ্লাই অ্যাশ আছে। তো ফ্লাই অ্যাশের যখন কেমিক্যাল কম্পোজিশন গুলা দেখবা, তো তার মধ্যে দেখবা যে আমাদের সিমেন্টের মধ্যে মূল উপাদান ছিল ক্যালসিয়াম অক্সাইড এবং সিলিকা। তো ফ্লাই অ্যাশে মেইনলি ফ্লাই অ্যাশের মূল উপাদান হচ্ছে সিলিকা। আচ্ছা, এখন এই ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ ক্লাস এ ফ্লাই অ্যাশে 6% এর নিচে থাকে, আর ক্লাস সি তে 20% এর উপরে থাকে। তাহলে তোমরা ইনিশিয়ালি একটু চিন্তা করে বলো তো ক্লাস সি আর ক্লাস এফ এর মধ্যে কোনটা ভালো হইতে পারে? ক্লাস এ Class C। ক্লাস সি ভালো হইতে পারে, কারণ হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ বেশি আছে। তো ক্লাস সি এবং ক্লাস এফ দুইটার প্রপার্টি আকাশ পাতাল ডিফারেন্স, দুইটা দুই রকম মানে পারফরমেন্স শো করে। তো তাদের সম্পর্কে আমাদের জানতে হবে যে কখন আমরা ক্লাস সি কে প্রেফারেন্স দিব, কখন ক্লাস এফ কে প্রেফারেন্স দিব। তো আমরা জাস্ট এতটুকু বুঝলাম যে ক্লাস সিটা মোটামুটি ভালো হওয়ার কথা, যেহেতু ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ বেশি থাকে। একটু মিলাই দেখি আমরা, যদি এর মাঝে থাকে তাহলে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্লাস। অর্থাৎ ফ্লাই অ্যাশকে ভাগ করা হয়েছে লাইমের পরিমাণের উপর বেসিসে, ঠিক আছে। ইউজড অ্যাজ এ রিপ্লেসমেন্ট অফ সিমেন্ট, অর্থাৎ সিমেন্টের রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করা হয় ফ্লাই অ্যাশ। এখন আসো আমরা একটু মিলাই দেখি যে কম্পারিজন অফ কেমিক্যাল এন্ড ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্লাই অ্যাশ, সিলিকা ফিল্ম এন্ড অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। এই যে আমরা ফ্লাই অ্যাশকে নিয়ে আসলাম, সেটা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের সাথে কতটুকু কেমিক্যাল কম্পোজিশনে পার্থক্য আছে সেটা যদি একটু দেখো। তো এই চারটার দিকে যদি খেয়াল করো, তোমাদের এখানে পোর্টল্যান্ড সিমেন্ট, এই কলামটা হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্টের, আর এটা হচ্ছে ক্লাস এফ, এটা হচ্ছে ক্লাস সি। আর সিলিকা ফিল্মটা নেক্সট ক্লাসে দেখবো, এটা দেখাচ্ছি না এখন। তোমরা যদি খেয়াল করো, ফ্লাই অ্যাশের মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে কিন্তু সিলিকা, সিলিকার পরিমাণ সব থেকে বেশি থাকে। এরপর আসো ক্যালসিয়াম অক্সাইড, এটার পরিমাণ দেখো ক্লাস এফ এ 6 এর নিচে থাকবে, এখানে আমাদের আছে 5, আর ক্লাস সি তে 20 এর উপরে থাকবে, এখানে 21 দেখানো হয়েছে। মানে এক একটা স্যাম্পল এক এক রকম থাকবে। তো তুমি এনে কেমিক্যাল কম্পোজিশন টেস্ট করে তুমি ক্লাসিফাই করবা যে এটা কোন টাইপের। তোমাদেরকে বলছিলাম যে সাধারণত এসসিএম গুলো সিমেন্টের থেকে ছোট হয়। তো খেয়াল করো, সিমেন্টের ফাইননেস 370, এটা 370 সবসময় ফিক্স না, এটা বাড়তে পারে। আবার ক্লাস এফ ফ্লাই অ্যাশের ফাইননেস দেখো মোটামুটি এরকম, অর্থাৎ এটা থেকে বেশি। আবার অনেক সময় সমান হয়, বাট ছোট হবে না, মোস্ট অফ দ্য কেসে ছোট আমরা পাবো না অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে। তো মোটামুটি দেখো যে বিহেভিয়ার গুলা, যে এদের ফাইননেসটা কম হয় সাধারণত, আর এদের ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ এবং সিলিকার পরিমাণ। এছাড়াও আরো অন্য কিছু থাকে যেগুলো সিগনিফিকেন্ট অ্যামাউন্টে তোমার আমাদের জানা লাগবে না, কারণ তেমন কোনো চেঞ্জ করতে পারে না তারা। তো মেইন কনস্টিটিউয়েন্ট অফ ফ্লাই অ্যাশ ইজ সিলিকা। আমরা দেখলাম যে মোটামুটি সিলিকাটাই বেশি থাকে। গ্লাসি নন ক্রিস্টালাইন ফর্মস অফ সিলিকা, অ্যালুমিনা, আয়রন আর প্রিন্সিপালি রেসপন্সিবল ফর দ্য পোজোল্যানিক রিয়াকশন। আমাদের পোজোল্যানিক রিয়াকশনটা এখানে হতে হবে, কারণ এসসিএম অ্যাড করলেই পোজোল্যানিক রিয়াকশনটা হতে হয় উইথ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই যে তোমার গ্লাসি নন ক্রিস্টালাইন ফর্মস অফ সিলিকা, এছাড়াও তোমার আয়রন থাকে, অ্যালুমিনা থাকে, যেটা বলছি খুব অল্প পরিমাণে থাকে, এটাই মূলত তোমার ফ্লাই অ্যাশটাকে পোজোল্যানিক অ্যাকশন করতে সহায়তা করতেছে, অর্থাৎ ইনার্ট ম্যাটেরিয়ালটাকে অ্যাক্টিভ করে দিচ্ছে। তো আদার কম্পোনেন্টস অফ ফ্লাই অ্যাশ আর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, পটাশিয়াম এন্ড সোডিয়াম। এটা তোমাদের দরকার নাই, মেইনলি তোমরা জেনে রাখবা যে সিলিকা কতটুকু থাকে আর হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সাইড কতটুকু থাকে। ফ্লাই অ্যাশ কস্ট লেস দ্যান সিমেন্ট, সো ইট রিডিউসেস কস্ট। কারণ তুমি
ফ্লাই অ্যাশকে তুমি ফেলে দিতা, সেটাকে তুমি ইউজ করতেছো রিপ্লেসমেন্ট হিসেবে, সিমেন্টকে রিপ্লেস করতেছো এবং কনক্রিটের প্রপার্টি ইমপ্রুভ করতেছো। সো এটা একটা ইকোনমিক রেজাল্ট দিবে, এটাই স্বাভাবিক। এখানে দেখো যে অ্যানাদার বেনিফিট অফ ফ্লাই অ্যাশ ইজ দ্যাট ইটস স্ফেরিক্যাল অ্যান্ড অ্যাবাউট দ্য সেম সাইজ অ্যাজ সিমেন্ট গ্রেনস। অর্থাৎ এটা সিমেন্টের সাথে খুব ভালো মতো ওয়ার্ক করার পিছনে আর একটা মূল রিজন হচ্ছে এটা স্ফেরিক্যাল শেপের হয়ে থাকে। তো স্ফেরিক্যাল শেপ আর তোমাদের সিমেন্টের শেপটা কিরকম, কিছুটা অ্যাঙ্গুলার শেপের হয়ে থাকে। তোমাদের প্রথম দিকের লেকচারগুলোতে মাইক্রোস্কোপিক ভিউতে আমি দেখিয়েছিলাম। তো এই স্ফেরিক্যাল শেপ হওয়ার কারণে এটা কিন্তু তোমার সিমেন্টের সাথে খুব ভালো ওয়ার্ক করে, কারণ সিমেন্টটা অ্যাঙ্গুলার আর তোমার ফ্লাই অ্যাশটা হচ্ছে স্ফেরিক্যাল। সো এই যে তাদের মধ্যে কম্বিনেশন হওয়ার যে ব্যাপারটা বা ফিল আপ হওয়ার যে ব্যাপারটা ফিলার হিসেবে, সেটা খুব বেটার হয়। দিস মেক্স দ্য কনক্রিট মোর ওয়ার্কেবল। এই টার্মটা মনে হয় তোমরা শুনো নাই, ওয়ার্কেবল। ওয়ার্কেবল টার্মটা আমরা কনক্রিট চ্যাপ্টারে পড়বো। এখন আমি হালকা করে তোমাদেরকে বলে রাখতেছি যে তোমার সিমেন্টের শেপ যতটা স্ফেরিক্যাল হবে, তোমার কনক্রিটটা ততটা ওয়ার্কেবল হবে। তো যেহেতু তুমি ফ্লাই অ্যাশ ইন্ট্রোডিউস করছো, ফ্লাই অ্যাশের শেপটা রাউন্ডেড শেপের হয়, স্ফেরিক্যাল শেপের হয়, সেহেতু সে তোমার ওয়ার্কেবিলিটি বেটার প্রোভাইড করতেছে। ওয়ার্কেবিলিটি জিনিসটা কি? আচ্ছা, আমি যে সংক্ষেপে তোমাদের বলি, এটা নিয়ে ডিটেলস পড়বো আমরা। আমরা যখন একটা কনক্রিট বানাই সিমেন্ট, কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, ওয়াটার দিয়ে, তো তাদেরকে আমাদেরকে কম্প্যাকশন করতে হয়। তোমরা কি কম্প্যাকশন টার্মটার নাম শুনছো এখনো পর্যন্ত? না স্যার। ট্যাম্পিং এর নাম শুনছো? জি স্যার। আচ্ছা, ট্যাম্পিংটাই হলো কম্প্যাকশন। অর্থাৎ তুমি জিনিসটাকে ট্যাম্পিং করতেছো, এটাই হচ্ছে কম্প্যাকশন। আচ্ছা, আমরা তো ট্যাম্পিং করব ল্যাবে, আর অনেক সময় আমরা যখন কাস্টিং করি তখন যে ভাইব্রেটর দিয়ে যে তোমার কাস্টিং এর পরে ফ্রেশ কনক্রিটের উপর যে ভাইব্রেটর দেয়, এটা দেখছো? ভাইব্রেটর দিয়ে যে কম্প্যাকশন করে। জি স্যার, দেখছি স্যার। হ্যাঁ, ছাদ ঢালাইয়ের সময়। ছাদ ঢালাইয়ের সময়। তো এই যে আমরা যখন কম্প্যাকশন করব, এইটা করতে আমাদের যত কম এনার্জি ইউজ করতে হবে, তত হচ্ছে আমাদের মিক্সটা ওয়ার্কেবল। আমি বুঝাইতে পারছি কিনা? আমাদের কনক্রিট মিক্সটা যত সহজে আমরা মিশাইতে পারবো এবং কম্প্যাকশন করতে আমাদের যত কম এনার্জি অ্যাপ্লাই করতে হবে, তত হচ্ছে আমাদের কনক্রিটটা ওয়ার্কেবল। ওয়ার্কেবিলিটি কিন্তু বেশি হইলে তোমার কাজের সুবিধা হবে। অর্থাৎ তোমার কম এনার্জি প্রোভাইড করতে হবে কম্প্যাকশন করতে, অর্থাৎ তুমি ইজিলি হ্যান্ডলিং করতে পারবা কনক্রিট মেশানোর সময়, এটা একটা সুবিধা। কিন্তু তুমি যদি তোমার কনক্রিট যদি শক্ত শক্ত হয়, তাহলে কিন্তু প্রপারলি তুমি ওয়ার্কেবিলিটি পাবা না, মিশাইতে পারবা না, এনার্জি বেশি ইউজ করতে হয়। তো এই রাউন্ডেড শেপের কারণে তুমি যদি এসসিএম ইউজ করে ব্লেন্ডেড সিমেন্ট দিয়ে কনক্রিট বানাও, তাহলে সেটা তোমাকে বেটার ওয়ার্কেবিলিটি প্রোভাইড করবে। এতটুকু বুঝে রাখো, বাকিটা কনক্রিট চ্যাপ্টারে পড়বো। তো ক্লাস সি এবং ক্লাস এফ এর মধ্যে পার্থক্য আছে। দেখো, দুটোর মধ্যে আমরা কিছুটা হলেও জানলাম যে ক্লাস সিটা মোটামুটি সিমেন্টের কাছাকাছি ব্যবহার শো করবে, কিন্তু ক্লাস এফটা অতটা ভালো হবে না, কারণ আমরা দেখলাম যে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ বিলো 6%। তো দেখো, ক্লাস সি এন্ড ক্লাস এফ ফ্লাই অ্যাশ হ্যাভ টোটালি ডিফারেন্ট পারফরমেন্সেস। The class F are pozzolans and consumes calcium hydroxide. However, this will take months. This means the particles are largely inert during the mixing and hydration. This will also reduce early strengths. However, they are great for durability. The long-term strength will be high, used for high sulfate exposure concrete. একটু দেখো, এখানে ক্লাস এফ এর বর্ণনা দেওয়া হয়েছে। ক্লাস এফ এ বলা হয়েছে যে এটা লার্জলি ইনার্ট থাকে, কারণ এরা হচ্ছে তোমার এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কম, ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কম থাকে, এদের সিমেন্টিং বিহেভিয়ার ক্লাস সি এর থেকে কম। ক্লাস সি এর থেকেও এরা বেশি ইনার্ট, কারণ ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ নাই বললেই চলে। তো এদের যে আর্লি স্ট্রেংথ গেইন করার কথা, সেটা এরা গেইন করতে পারে না, কারণ এদের এখানে যে পোজোল্যানিক অ্যাকশনটা শুরু হয় সেটা অনেক পরে শুরু হয়। তো পোজোল্যানিক অ্যাকশনটা যেহেতু পরে শুরু হয়, সেহেতু তোমার হাইড্রেশন রিঅ্যাকশনে সিমেন্ট কমপ্লিট করে ফেলে। তো যেহেতু তুমি সিমেন্টকে সার্টেন অ্যামাউন্টে রিপ্লেস করার কারণে সিমেন্টের পরিমাণও কিছুটা কমছে, কিন্তু তুমি যাকে রিপ্লেস করছো তাকে রিপ্লেসমেন্ট হিসেবে ফ্লাই অ্যাশ ইউজ করছো, সেটা তো অ্যাক্টিভ হয়েছে অনেক পরে, যার কারণে ইনিশিয়ালি কিছুটা স্ট্রেংথ ড্রপ করবেই। তো ক্লাস এফ ফ্লাই অ্যাশের সমস্যা হলো সে অতিরিক্ত ইনার্ট এবং সে পোজোল্যানিক অ্যাকশনের মাধ্যমে সিএসএইচ জেল উৎপন্ন করে অনেক পরে। অর্থাৎ তারা দেখো এখানে বলছে যে দে আর গ্রেট ফর ডিউরেবিলিটি,
তারা ডিউরেবিলিটির ক্ষেত্রে ভালো, কিন্তু তাদের আর্লি স্ট্যান্ড কম হবে। এরা লার্জলি ইনার্ট থাকে এবং আর্লি স্ট্যান্ডকে কমিয়ে দিবে। এবং ক্লাস এফ এখানে দেখো তারা মূলত পোজোল্যান, কারণ হচ্ছে তারা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং পানিকে কনজিউম করে রিঅ্যাকশন করে এবং যে রিঅ্যাকশন রেটটা অনেক স্লো। তাহলে ক্লাস এফ ফ্লাই অ্যাশটা তোমার যদি কনসার্ন থাকে আর্লি স্ট্রেংথ থাকা লাগবে, তখন ক্লাস এফ ফ্লাই অ্যাশ তুমি ইউজ করবা না টোটালি, কারণ ক্লাস এফ ফ্লাই অ্যাশ তোমাকে কমিয়ে দিবে। অর্থাৎ তুমি যত রিপ্লেস করবা সিমেন্টকে তত আর্লি স্ট্রেংথ তোমার ড্রপ করবে। আর তোমার যদি কনসার্ন থাকে ডিউরেবিলিটি এবং অনেক দিন পরে স্ট্রেংথ গেইন করলেও সমস্যা নাই, তাহলে তুমি ক্লাস এফ ইউজ করবা। তার মানে ক্লাস এফটা খুব একটা সুবিধার হবে না, তবে হ্যাঁ কম্বিনেশন করে তুমি ইউজ করতে পারো, অল্প রিপ্লেস করতে পারো, এবং অবশ্যই রিপ্লেসমেন্টের জন্য তোমাকে প্রপারলি ডিজাইন করে আসতে হবে। ক্লাস সি ফ্লাই অ্যাশটা দেখো, এটার সম্পূর্ণ বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন। ক্লাস সি ফ্লাই অ্যাশ ক্যান কোয়াইট ভ্যারিয়েবল ডিপেন্ডিং অন দ্য সোর্স। ক্লাস এফ ফ্লাই অ্যাশ, ক্লাস সি ফ্লাই অ্যাশ with calcium oxide greater than 30% are mainly hydraulic cements that work in combination with ordinary Portland cement. Class C fly ash with 20 to 30 এর মধ্যে থাকতেছে যে ক্যালসিয়াম অক্সাইড আর a blend of a hydraulic cement and a pozzolan cement. ক্লাস সি ফ্লাই অ্যাশে একটু খেয়াল করো, তারা হচ্ছে তোমার দেখো ক্যান বি কোয়াইট ভ্যারিয়েবল ডিপেন্ডিং অন দ্য সোর্স। অর্থাৎ তুমি যেখান থেকে আনতেছো, সোর্সটা যেখানে আছে সেইটার উপরে ডিপেন্ড করে ভ্যারি করতে পারে। যেমন আমি একটা জায়গা থেকে সোর্স থেকে নিয়ে আসলাম ক্লাস সি, আমারটার প্রপার্টির সাথে তোমারটার প্রপার্টি ভ্যারি করতে পারে, কম্পোজিশনও ভ্যারি করতে পারে। তো এখানে হচ্ছে ভ্যারিয়েবল প্রপার্টি শো করে হচ্ছে ক্লাস সি ফ্লাই অ্যাশ, যেটা ক্লাস এফ এ অতটা নাই। কিন্তু ক্লাস সি এর সুবিধা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড যেহেতু বেশি থাকে, সো এইখানে তোমার হাইড্রোলিক সিমেন্টের মতো বিহেভিয়ারটা বেশি হবে, পোজোল্যানিক অ্যাকশনও হবে, বাট মোটামুটি দেখা যাবে যে এটা রিঅ্যাকশনটা খুব ফাস্ট হয়, অর্থাৎ এটা হাইড্রোলিক সিমেন্টের মতো কিছুটা বিহেভ করে আর কি। এবং এটা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের সাথে খুব ভালো ওয়ার্ক করে, যার কারণে ক্লাস এফ এর থেকে দেখা যায় যে সে কিছুটা আর্লি স্ট্রেংথ বেশি দিবে এবং ডিউরেবিলিটিও কিছুটা বেশি দিবে। বাট ক্লাস এফ এ যেরকম তোমার আর্লি স্ট্রেংথ ড্রপ করেছিল সেটা এখানে হবে না, আবার ক্লাস এফ যেরকম ডিউরেবিলিটি প্রোভাইড করবে সেটা আবার এখানে হবে না। সো আমরা অবশ্যই ফ্লাই অ্যাশ ইউজ করার সময় আমাদেরকে আগেই ক্লাসিফাই করে নিতে হবে যে কোনটা আমাদের জন্য ভালো হবে এবং আমাদের টার্গেটটা কি, আমরা কোন পারফরমেন্স চাচ্ছি সেটার বেসিসে আমাদেরকে ইউজ করতে হবে। অর্থাৎ ফ্লাই অ্যাশ এনেই ইউজ করা যাবে না, তাকে আমাকে টেস্ট করে তার প্রপার্টি দেখো দুইটাই ডিফারেন্ট। তুমি আনলা ফ্লাই অ্যাশ, এখন তোমারটা মনে করো ক্লাস এফ, তুমি চাইতেছো আর্লি স্ট্রেংথ যেন না কমে, কিন্তু তুমি টেস্টই করলা না এটা কি ক্লাস সি নাকি ক্লাস এফ, তুমি মিশাই দিলা, তোমার আর্লি স্ট্রেংথ ড্রপ করে যাবে। তো সমস্যা আছে আর কি। আচ্ছা, তোমাদের মনে হয় ক্লাস আছে তাই না এখন? জি স্যার। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমি আমাদের একটা স্লাইড বাকি আছে এই লেকচারের, তো এটা আমাকে একটু মনে করাই দিও, কালকেই মনে হয় ক্লাস তোমাদের সাথে, অল্প একটু বাকি আছে, বাট তোমাদের ক্লাস আছে, এখন ক্লাসটা করো আর কি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।